আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা ছোট্ট খবর দিয়ে আজকে আলোচনাটা করতে চাই। ঘটনাটা আহামরি কোনো বড় ঘটনা নয়, কিন্তু এটা নিয়ে আলোচনা করছি এই কারণে যে এই আলোচনাটা থেকে শুনলে আপনি ধারণা করতে পারবেন আমাদের দেশটা কেমন চলছে, আমাদের সমাজ কীভাবে চলছে এবং আমাদের সমাজের সামাজিক দৃষ্টিভঙ্গিগুলি কী, বিশেষ করে দুর্নীতির বিষয়ে সরকার কীভাবে চলছে, এসব সম্পর্কে একটা ধারণা আপনি পেয়ে যাবেন। আবার হয়তো এমনও আপনি বলবেন এগুলো নতুন করে বলার কী দরকার, এগুলো তো আমরাও জানি। আগে ঘটনাটা বলি, শুনুন। ঘটনা হলো, আমাদের যিনি শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, বাট উনি সকলের কাছে আর আবরার নামে বেশি পরিচিত। উনি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিলেন। ওয়াহিদুদ্দিন মাহমুদ যখন নাকি ক্লান্ত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারলেন না, তখন ওনাকে নিয়ে আসা হলো উদ্ধারকর্তা হিসাবে। উনি উদ্ধারকর্তা হিসেবে এসে কি করেছেন এখনও টের পাইনি ভাই। বরঞ্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের সময় ওনার অনুপস্থিতি অনেকেরই চোখে পড়েছে। যাক, সেটা অন্য কথা। উনি দুদিন আগে সাংবাদিকদের সঙ্গে একটা মত বিনিময় করছিলেন। গত বুধবারের কথা বলছি। বুধবার এইচএসসি পরীক্ষা এবং অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে একটা মত বিনিময় সভায় উনি বসেছিলেন। বসে উনি দুর্নীতির একটা চিত্র সবার সামনে তুলে ধরেছেন। আমি আগে বলি উনি ওখানে কী বলেছেন, এটা বললেই আপনারা বুঝতে পারবেন। উনি বলেছেন, একটি বড় পদের পদায়নের জন্য আমার কাছে তদবির এসেছিল। তার জন্য প্রথিত যশা একজন ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী তদবির করেছিলেন। পরে তার বিষয়ে খোঁজ নিয়ে দেখি তিনি ওই পদের জন্য যোগ্য নন। তখন আমরা তাকে প্রত্যাখ্যান করি। মানে একজন ইন্টেলেকচুয়াল একটা বড় পদে মানে পদটা পাওয়ার জন্য ওনার কাছে তদবির করেছিলেন। উনি দেখলেন যে এটা উনি ওই পদের যোগ্য নন, কাজে তাকে উনি আর নিলেন না। পরবর্তীতে শুনুন, এটা কিন্তু ওনার কথা। পরবর্তীতে তিনি অন্য মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং সে আমাকে একটা অ্যামাউন্ট অফার করেন। টাকাও আমি বলে দেই, 1 কোটি টাকা অফার করেছিলেন। তিনি যাকে দিয়ে বলেছিলেন তিনি আমার পরিচিত, মানে ওনার পরিচিত একজনকে দিয়ে সুপারিশটা করিয়েছিলেন যে ওনাকে যদি ওই পদে দেওয়া হয় তাহলে 1 কোটি টাকা দেবে। গুড। এই যে ওনার যে পরিচিত, যিনিও একটি প্রতিষ্ঠানে রয়েছেন। আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না। আমি বোঝাতে চাচ্ছি আমার সহকর্মী যারা আছেন তারা যেন নৈতিক অবস্থানে স্থির থাকেন। আমি পদে থাকা অবস্থায় কোনো দুর্নীতি সহ্য করব না, এই হলো ওনার বক্তব্য। তারপরে আরও অন্য কথা বলেছেন, আমি এইটুকুই নিচ্ছি। এইটুকু শুনে আপনার কাছে কী মনে হচ্ছে? মনে হচ্ছে আর আবরার সাহেব অত্যন্ত সৎ একজন ব্যক্তি। উনি 1 কোটি টাকা প্রলোভনও গ্রহণ করেন না এবং যে পদে একজন ইন্টেলেকচুয়ালকে নিয়োগ দেওয়ার কথা সেই ভদ্রলোক ওই কাজের জন্য যোগ্য নন বলে উনি তাকে সেখানে পদায়ন করেননি। মানে উনি সৎ থেকেছেন, নিজের দায়িত্বের প্রতি সৎ থেকেছেন। তার একজন পরিচিত ব্যক্তি তাকে 1 কোটি টাকা অফার করার পরেও সেটা গ্রহণ না করে সৎ থেকেছেন এবং ওনার মন্ত্রণালয় জিরো টলারেন্স। আর আবরার সাহেবের এই কথা আমি বিশ্বাস করতে চাই যে ওনার মন্ত্রণালয় জিরো টলারেন্স। কাল থেকে আপনারা যারা শিক্ষা ভবনে যাবেন কাজের জন্য, তারা যদি দুর্নীতির মুখোমুখি হন, তাদের কাছে যদি দুর্নীতির প্রস্তাব দেওয়া হয়, উৎকোচের প্রস্তাব দেওয়া হয়, ঘুষের প্রস্তাব দেওয়া হয়, আপনারা প্লিজ আর আবরার সাহেবকে জানাবেন যে আপনি যে জিরো টলারেন্স, দেখেন কি হয়। শিক্ষা বিভাগের দুর্নীতি, খাদ্য বিভাগের দুর্নীতি, এগুলো আমি যখন সাংবাদিকতা শুরু করি আজকে থেকে 36-37 বছর আগে, তখন থেকে এগুলো ওপেন সিক্রেট ছিল। আর আবরার কতটুকু থামাতে পারবেন আমি জানি না। তারপরে যদি কেউ পান ওনাকে ফোন করে জানান অথবা ওনাকে চিঠি লিখে জানান। আর যদি ওনাকে জানাতে না পারেন আমাকে জানান, আমি ওনাকে জানাই দেবো। যাক, এটা হলো একটা সাইড টক করলাম। এখন আসল কথায় আসি। দেখুন, একটা জিনিস হলো উনি প্রমাণ করতে চাইলেন উনি খুব সৎ। আমি মানলাম উনি খুব সৎ, কিন্তু উনি এই যে বললেন সাংবাদিকদেরকে, এর মাধ্যমে জাতির কী লাভ হলো বলেন তো আমাকে? আমি তো বরং বলি ক্ষতি হলো। কীভাবে? শুনুন, এর মাধ্যমে অনেকেই জানলো যে এরকম একটা পদের বদলির রেট হলো 1 কোটি টাকা। অনেকেই জানলো কিন্তু, এবং যারা হয়তো আরও কম নিত তারা রেটটা বাড়িয়ে দেবে 1 কোটি টাকা, অথবা বিভিন্ন রকম লাভজনক পদে 1 কোটি টাকা দিয়ে অনেকে বদলি করবেন। রেটটা জানা গেল মোটামুটি। এটা কিন্তু থামবে না, 1 কোটি টাকা থামবে না। আপনি কেন বললাম থামবে না? ঠিক আছে বলি, শুনেন। গত 10 মাস ধরে উপদেষ্টারা দায়িত্ব পেয়েছেন।
বিনা পরিশ্রমে সবাই উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা হওয়ার জন্য কাউকে কোনো সাধনা করতে হয় নাই, কাঠখড় পোড়াতে হয় নাই, উপদেষ্টা হয়ে গেছেন। বসে গত 10 মাসে সিআর আবরার কিন্তু 10 মাস না, উনি অনেক পরে এসেছেন, উনি হয়তো 4-5 মাস হয়েছে এসেছেন। 4-5 মাসে 1 কোটি টাকার অফার পেয়েছেন বলে জানালেন। তাহলে এই 10 মাসে অন্য কোনো উপদেষ্টাকে বলতে শুনেছেন যে ওনাকে 1 কোটি টাকা অফার করা হয়েছে? কেন শুনেননি? অন্য কোনো সেক্টরে দুর্নীতি নাই, অন্য কোনো সেক্টরে লোভনীয় কোনো পদ নাই, নাকি অন্য সেক্টরের অন্য উপদেষ্টারা টাকাটা নিয়ে নিয়েছেন এই জন্য বলা হয় নাই? অন্য অন্য অনেক সেক্টরে তো নানা রকম লোভনীয় পদে বদলি হয়েছে, লোভনীয় পদে নিয়োগ হয়েছে। তাহলে তারা কি টাকার বিনিময়ে নিয়োগটা করেছেন? যে বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল 1 কোটি টাকা দিতে চেয়েছেন, ওরকম তো অনেক লোকই আছে। ইন্টেলেকচুয়াল না, তারা তো আরও বেশি দিবে। অনেকে ব্যবসায়ী, অনেক এনজিও কর্মী, এক এনজিও কর্মী যেমন ধরেন ঢাকা উত্তরে মেয়র হয়ে গেছেন, এক এনজিও কর্মী ঢাকা উত্তরে মেয়র। কেন, কী বিবেচনায় কেউ জানে না, কিন্তু হয়ে গেছেন। কেন? উপদেষ্টা চেয়েছেন বলে হয়ে গেছেন, কোনো কিছু বিনিময় ছাড়াই হয়ে গেছেন। এখন তো সন্দেহটা বাড়তেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তারা কেন প্রকাশ করলেন না? তারা কেন প্রকাশ করলেন না? আমি জানি না কেন প্রকাশ করলেন না। আচ্ছা আরেকটা কথা বলেন তো, একটা বদলির জন্য যদি 1 কোটি টাকা হয়, 1 কোটি টাকা দিয়ে কেউ একটা পদে যেয়ে বসলো, কেন, কী লাভ? তার মানে উনি ধরে নিয়েছেন এই 1 কোটি টাকা দিয়ে উনি যে দিলেন কাউকে, দিয়ে যে বদলির আদেশটা পেলেন, পাওয়ার পর ওই পদে এই টাকাটা আসলে উনি ইনভেস্ট করলেন। মানে 1 কোটি টাকা উনি কয়েক মাসের মধ্যেই পেয়ে যাবেন। কারণ এই গভর্নমেন্টের মেয়াদ কতদিন হবে কেউ জানে না, কিন্তু এটা ডিসেম্বরে হতে পারে, তার আগেও চলে যেতে হতে পারে এদেরকে, অথবা বড় জোর জুন। আমি যদি জুনটাই ধরি তাহলে 1 বছর, তারপরে 1 বছরের মধ্যে উনি 1 কোটি টাকা ইনকাম কিন্তু করবেন, 1 কোটি টাকার বেশিই করবেন। কারণ 1 বছরে 1 কোটি টাকা ব্যাংকে রেখে দিলে তো কয়েক লাখ টাকা লাভ আসবে। তাহলে 1 কোটি টাকা দিচ্ছেন কারণ এখান থেকে 10 কোটি টাকার চেয়েও বেশি উঠিয়ে নেওয়ার জন্য। কার কাছ থেকে উঠিয়ে নেবেন? কোনো একজন অধস্তন লোকের কাছ থেকে উঠিয়ে নেবেন, যার কাছ থেকে উঠিয়ে নেবেন উনিও ইনভেস্ট করবেন, উনি আবার কার কাছ থেকে উঠিয়ে নেবেন? আলটিমেটলি